আসসালামু আলাইকুম। ভাঙা পাঁজরে বসন্ত। হাসপাতালের করিডোরে সারি সারি করে রাখা চেয়ারে মাথা নিচু করে বসে আছে নির্বাণ। বুকের ভেতর অসহ্য যন্ত্রণা। ওর পাশে নিশ্চুপ হয়ে বসে আছেন তুহিন শিকদার আর নওশাদ চৌধুরী। তুহিন শিকদার এতক্ষণ একটু পরপর ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠলেও এখন নিশ্চুপ হয়ে বসে আছেন। মাথার উপর ঘুরতে থাকা ফ্যানটা ভো ভো শব্দ তৈরি করছে। আশেপাশে আর কেউ নেই। রাত এখন প্রায় 12টা বেজে গেছে। তুরা ওটিতে রয়েছে। তুরার ডান পায়ের অবস্থা খুবই বাজে। ডাক্তাররা জানিয়েছেন ডান পা রাখা সম্ভব না, হাঁটুর উপর থেকে কেটে ফেলতে হবে। হাঁটু আর হাঁটুর নিচের হাড় এতটাই গুঁড়ো হয়ে গেছে যে জোড়া লাগানো অসম্ভব এবং চারপাশের রক্তনালী, স্নায়ু আর পেশি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। পায়ের রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে। পা এখন বাঁচালেও পরে সমস্যা হওয়ার সম্ভাবনা প্রবল। এমন অবস্থায় চিকিৎসকরা কেটে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন, কারণ সংক্রমণ বা গ্যাঙ্গারিক হয়ে জীবন ঝুঁকিতে পড়তে পারে। তুরাকে রক্ত দিতে হয়েছে 3 ব্যাগ, আরও লাগবে। তুরার রক্ত ও নেগেটিভ, যা খুবই বিরল। ভাগ্যক্রমে নির্বাণের রক্তও ও নেগেটিভ। নির্বাণ একাই 2 ব্যাগ রক্ত দিয়েছে। ওর কাছ থেকে আর নেওয়া সম্ভব না। হসপিটালের ব্লাড ব্যাংকের এক ব্যাগ ছিল, সেটাও দেওয়া হয়েছে। তুর্য অন্যান্য হসপিটালে দৌড়াদৌড়ি করছে রক্তের জন্য। মুক্তা শিকদারকে ক্যাবিনে রাখা হয়েছে। মেয়ের অবস্থা দেখে বারবার অজ্ঞান হয়ে যাচ্ছিলেন। এখন ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। ভিরানও কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। ওকে মুক্তা শিকদারের পাশে শুইয়ে রাখা হয়েছে। মুক্তা শিকদারের কাছে মেরি চৌধুরী বসে আছেন। ভিরানের হাত থেকে বেলুন ছুটে বাতাসের সাথে উড়ে রাস্তায় চলে গিয়েছিল। তুরা নিজের হাতের বেলুন ভিরানের হাতে দিয়ে ভিরানের উড়ে যাওয়া বেলুন নিয়ে আসার জন্য রাস্তায় যায়। তুহিন শিকদার ভিরানের হাত মুক্তা শিকদারের হাতে ধরিয়ে দিয়ে মেয়ের পেছন পেছন যান। খালি রাস্তা, চারপাশে শুধু স্ট্রিট লাইটের আলো। রাস্তা থেকে বেলুন কুড়িয়ে ঘুরে দাঁড়ায় তোরা। ঠিক তখনই দূর থেকে একটা প্রাইভেট কার দ্রুত গতিতে এগিয়ে আসছিল। হেডলাইটের ঝলকানিতে চোখ ধাঁধিয়ে যায় তোরার। মুহূর্তেই দ্রুত গতিতে ছুটে আসা প্রাইভেট কারটা তোরাকে ধাক্কা দিয়ে চলে যায়। রাস্তায় ছিটকে পড়ে তোরা। পেছন পেছন আরও দুটো প্রাইভেট কার দ্রুত গতিতে ছুটে আসছিল। রাস্তায় পড়ে থাকা তুরার ডান পায়ের উপর দিয়ে দুটো চাকা চলে যাওয়াই পরপর প্রথম কারের ধাক্কা খেয়ে সেরকম কিছু না হলেও পরের দুটো তুরার মারাত্মক ক্ষতি করে চলে গেছে। চারপাশে কোথাও থামেনি কার তিনটা। পেছন ফিরে তাকানোরও প্রয়োজন মনে করেনি। গায়ের দাপট দেখিয়ে দ্রুত গতিতে মিলিয়ে গেছে চোখের পলকে। প্রাইভেট কার সম্ভবত যুবক ছেলেরা ছিল। কোথাও হয়তো ঘুরতে যাচ্ছে বা গিয়েছিল। নেশা করেছিল কিনা কে জানে। এত বড় রাস্তা থাকা সত্ত্বেও মানুষের গায়ের উপর দিয়ে তুলে দিয়েছে। বাম পায়ে সেরকম কিছু হয়নি, শুধু একটু একটু ছুলে গেছে। মাথায় বেশ আঘাত লেগেছে, তবে মারাত্মক নয়। বাম হাতের হাড় ফেটে গেছে অল্প। আরও দুটো ব্যাগ রক্ত জোগাড় করে হসপিটালে ফিরে আসে তুহিন। তুর্যের মুখের তুর্যের মুখের দিকে তাকানো যাচ্ছে না। জ্ঞান ফেরার পর পাগলের মতো কেঁদেছিল। নার্সের কাছে রক্তের ব্যাগ দুটো দিয়ে ওটির দিকে তাকিয়ে থাকে। ডাক্তাররা এখনো বের হয়নি ওটির ভেতর থেকে। অপারেশন শেষ হতে আরও কতক্ষণ লাগবে জানা নেই কারো। নির্বাণ বসা থেকে উঠে দাঁড়ায়। ওর মাথা প্রচণ্ড রকমের ব্যথা করছে। চোখে ঝাপসা দেখছে, মাথা ঘুরছে। ছেলের চিন্তায় অনেক দিন ধরেই ঠিক মতো খাওয়া দাওয়া করে না। রাতে পর্যাপ্ত পরিমাণে ঘুম হয় না। চিন্তায় চিন্তায় সময় কাটে। আজকে তুরার অবস্থা দেখার পর থেকে একদম নিশ্চুপ হয়ে গেছে। দুই চোখ
রক্ত উঠে গেছে, চোখ জ্বলছে, মাথা ব্যথা করছে, বুকে যন্ত্রণা হচ্ছে। সব মিলিয়ে নির্বাণের অবস্থাও খারাপ। কখন যেন ঠাস করে পড়ে যায়। তুর্যের পাশে দাঁড়িয়ে কাঁধের উপর হাত রাখে। তুর্য ঘাড় ঘুরিয়ে তাকায় নির্বাণের দিকে। নির্বাণ আশ্বাস দিয়ে বলে, সব ঠিক হয়ে যাবে, আল্লাহর উপর ভরসা রাখুন। নির্বাণের হাতের উপর হাত রাখে তুর্য। চোখ দুটো পানিতে টইটুম্বুর হয়ে গেছে। নির্বাণ আবার বলে, চেয়ারে বসুন। ভিতর থেকে ডাক্তার বেরিয়েছিল। না। তুর্য ঢোক গিলে কান্না গিলে নেয়। প্রাণপ্রিয় বোনের এই অবস্থা কোনোভাবেই মেনে নিতে পারছে না। কি থেকে কি হয়ে গেল। এখন তো সকলের খুশিতে আত্মহারা হওয়ার কথা ছিল, কিন্তু এখন খুশির বদলে সকলের চোখেই পানি। সময়টা বিকেল 5টা। তুরার ঘুম ভেঙে যায়। জ্ঞান ফিরেছিল দুপুরের আগেই। আইসিইউ থেকে ক্যাবিনে শিফট করা হয়েছে। জ্ঞান ফেরার পর বাবা মা, ভাই আর ভিরানের সাথে দেখা হয়েছিল। তুরার শিয়রে বসে আছেন মুক্তা শিকদার। মেয়েকে জেগে উঠতে দেখে চোখের পানি মুছে নেন দ্রুত। তোরা ঘাড় ঘুরিয়ে মায়ের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, আম্মু এখনো কাঁদছো কেন? আমি তো ঠিক আছি, কিছু দিনের মধ্যেই তো হাত আর মাথার ক্ষত ঠিক হয়ে যাবে। মেয়ের কথা শুনে হু হু করে কেঁদে ওঠেন মুক্তা শিকদার। কাঁদছো কেন এখনো? তুর্য ভেতরে প্রবেশ করে। নির্বাণ বাইরে দাঁড়িয়ে থেকেই ভেতরে উকি দেয় একবার। তুরার নজরে আসে না নির্বাণ। এখন পর্যন্ত তুরার সামনে আসেনি। ভাইয়া, আম্মুকে কিছু বলো তো, আমার তো সেরকম কিছু হয়নি। তুর্য বোনের মুখের দিকে তাকিয়ে থাকে। চোখ দুটো পানিতে টইটুম্বুর। তুরা এখনো জানেই না ওর সাথে ওর নিজের একটা পা নেই। এখনো দেখেইনি নিজের পায়ের দিকে, বলেওনি কেউ। ভিরান বাবার হাত ঝাঁকিয়ে বলে, পাপা তুরার তো একটা পা কেটে ফেলেছে। তুরা এখন হাঁটবে কিভাবে? এক পা দিয়ে তো ঠিকভাবে হাঁটতে পারবে না। ভিরান ঝুঁকে ছেলেকে কোলে তুলে নেয়। তুরার আরেকটা পা আমরা কিনে নিয়ে আসবো, তারপর আবার তুরার দুটো পা হয়ে যাবে। তখন তুরা আবার আমার সাথে হাঁটতে পারবে, দৌড়াতে পারবে। হ্যাঁ পাপা। তাহলে চলো পা কিনে নিয়ে আসি। এখন না তো, পরে আনবো। তাহলে কখন হাঁটবে কিভাবে? তাহলে এখন হাঁটবে কিভাবে? এখন হাঁটবে না। তাহলে তোরা বাড়িতে যাবে কিভাবে? ও বুঝেছি, কোলে করে নিয়ে যাবে। নির্বাণ বলে না কিছু। হঠাৎ ভেতর থেকে তুরার চিৎকার করে কান্নার শব্দ ভেসে আসে। নির্বাণ দ্রুত ভেতরে উকি দেয়। তুহিন শিকদার চেয়ার ছেড়ে উঠে কেবিনের ডোরের সামনে এসে দাঁড়ান নির্বাণের পাশে। তুরা নিজের পায়ের দিকে তাকিয়ে অস্বাভাবিক আচরণ করছে আর কাঁদছে। মুক্তা শিকদার আর তুর্য ওকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু তুরা কোনোভাবেই শান্ত হচ্ছে না। পাপা তুরা এমন করছে কেন? নির্বাণ আর তুহিন শিকদার ভেতরে প্রবেশ করেন। তুহিন শিকদার মেয়েকে ধরে বলেন, তোরা শান্ত হ, কি হয়েছে, এমন করছিস কেন? তুরা ডান হাতে বাবার হাত আঁকড়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, আব্বু আমার পা, আমার আরেকটা পা কোথায়? আমি হাঁটবো কিভাবে, দৌড়াবো কিভাবে? কিছু হয়নি, শান্ত হ, আমার পা নেই। এই একই বাক্য উচ্চারণ করে আর পাগলের মতো কাঁদতে থাকে। বিশ্বাসই করতে পারছে না ওর একটা পা ওর শরীর থেকে আলাদা হয়ে গেছে। তিনজন মিলেও তোরাকে শান্ত করতে পারছে না। বেড থেকে সে লাফিয়ে পড়ে যাবে এমন অবস্থা। নির্বাণ ভিরানকে পাশের বেডে বসিয়ে দেয়। তুরার কান্না দেখে ভিরান কান্না করে দিয়েছে। ছেলেকে বসে থাকতে বলে নির্বাণ তুরার পাশে এসে দাঁড়ায়। তুরা শুনতে পায় না তুরা। নির্বাণ আবার ডাকে। তুরা ঘাড় ঘুরিয়ে তাকায় নির্বাণের দিকে। এমন পাগলামি করছো কেন? শান্ত হও, কিছুই হয়নি। কিছুই হয়নি, আমার একটা পা নেই, আমি দাঁড়াবো কিভাবে, হাঁটবো কিভাবে? শান্ত হয় না তোরা। নার্স চলে আসে ক্যাবিনে। আশেপাশের ক্যাবিন থেকেও কয়েকজন চলে এসেছে। নার্স বাইরের সবাইকে বের করে দেয়। তুরাকে শান্ত করার চেষ্টা করলেও পারে না কেউ। এরকম করতে থাকলে পায়ে ইন্টারনাল ব্লিডিং শুরু হবে। মাত্র গত রাতে সার্জারি হয়েছে। নির্বাণ সবাইকে তুরার পাশ থেকে সরিয়ে দেয়। তুরাকে ধরে জোরে ধমক দিয়ে ওঠে, একদম চুপ। রামধমক খেয়ে
চুপ হয়ে যায় তোরা, মুহূর্তেই আবার ফুপিয়ে কেঁদে ওঠে। আপনারা সবাই একটু বাইরে যান, আমি কথা বলছি ওর সাথে। কারো বেরোনোর ইচ্ছা না থাকলেও নির্বাণের বারবার বলায় নার্স সহ সবাই বেরিয়ে যায়। তোরা এখনো পাগলের মতো কেঁদেই চলেছে। নির্বাণ তোরার ডান হাতটা মুঠোয় ধরে তোরা আবার তাকায় নির্বাণের মুখের দিকে, তাকিয়ে থাকে একে অপরের চোখের দিকে। নির্বাণ বলে, তোরা শান্ত হও, সেরকম কিছুই হয়নি, তুমি বেঁচে আছো এটাই তো অনেক। আমার একটা পা নেই, একটা নেই, আরেকটা তো আছে, অনেক মানুষের তো এটাও থাকে না। তোরার দুই চোখ বেয়ে ঝরঝর করে পানি গড়িয়ে পড়ছে। নির্বাণ হাত বাড়িয়ে চোখের পানি মুছিয়ে দেয়। কান্না বন্ধ করো, আমি আর হাঁটতে পারবো না। কে বলেছে পারবে না? অবশ্যই হাঁটতে পারবে, পা ছাড়া কিভাবে হাঁটবো? সুস্থ হও, তারপর প্রস্থেটিক লেগ বানাবো, তখন হাঁটতে চাইতে আর কোনো অসুবিধা হবে না। হাঁটতে চলতে আর কোনো অসুবিধা হবে না। তোরার কান্না বন্ধ হয় না। কৃত্রিম পা কি আসল পায়ের মতো হবে নাকি? নির্বাণ তুরার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, তোমার কান্না দেখে ভিরান কান্না করতে করতে অসুস্থ হয়ে পড়বে। গতকাল থেকে কাঁদতে কাঁদতে এমনিতেই কিছুটা অসুস্থ হয়ে গেছে। তুরা নির্বাণের দিক থেকে চোখ সরিয়ে নেয়। নির্বাণের এমন চোখ মুখ দেখেও কষ্ট হচ্ছে তোরার। বাবা মা ভাই সবার চোখ মুখ কেমন হয়ে গেছে একদিনেই। নির্বাণ তোরার মুখ নিজের দিকে ফেরায়, চোখের পানি আবার মুছিয়ে দিতে দিতে বলে, তুমি বেঁচে আছো এটাই আমাদের জন্য অনেক। একটা পা না থাকলে খুব বেশি কিছু হবে না, প্রয়োজনে সারা জীবন তোমাকে কোলে নিয়ে পুরো দুনিয়া দেখাবো। নির্বাণ এমন কথা শুনে তোরা ফ্যালফ্যাল করে ওর মুখের দিকে তাকিয়ে থাকে। নির্বাণ ঝুঁকে তোরার মাথার সাথে নিজের মাথা ঠেকিয়ে বালিশের উপর ভর ছেড়ে দেয়। আমি আছি তো তোমাকে কোলে নিয়ে হাঁটার জন্য। কেবিনের ভেতর দুজন নারী পুরুষ। জানালার কাছে হালকা আলো পড়ে ছায়া তৈরি করেছে। মাথার উপর ভন ভন করে ঘুরছে সিলিং ফ্যান। তুরা হেঁচকি তুলতে তুলতে কাঁদছে, কোনোভাবেই থামাতে পারছে না কান্না। চোখ লাল হয়ে গেছে, কণ্ঠ ভেঙে যাচ্ছে। বুকের ভেতর প্রচণ্ড ব্যথা আর মনে হচ্ছে পৃথিবীর সব দুঃখ একসাথে এসে পড়েছে ওর কাছে। নির্বাণ ওর পাশে বসে মাথার সাথে নিজের মাথা ঠেকিয়ে রেখেছে। এক হাতে তোরার হাত শক্ত করে ধরে আছে, অন্য হাতে চুলে হাত বুলিয়ে দিচ্ছে। ওর প্রতিটি ছোঁয়া যেন বলছে, তোরা, আমি সারা জীবন আছি তোমার পাশে, তুমি একা নও, ভয় পাওয়ার কিছু নেই। নির্বাণ ভেতরে ভেতরে ছিন্ন ভিন্ন ভেঙে পড়েছিল নিজেও। গতরাতে কঠিন এক সিদ্ধান্ত নিয়েছিল, তোরার জীবনের সাথে নিজেকে জড়াবে না, বিয়ে করবে না তোরাকে। ওর মনে হচ্ছিল ওর তোরার জীবনে এসেছিল বলেই তোরার সাথে এমন হয়েছে। সুহানা ওর জীবনে এসেছিল আর অচিরেই হারিয়ে গিয়েছিল। তোরাও ওর জীবনে আসতো খুব শীঘ্রই। ওর জীবনে আসার জন্যই বোধহয় অ্যাক্সিডেন্টটা হয়েছে। ওর বারবার মনে হচ্ছিল ও যেই মেয়ের জীবনে জড়াবে সেই মেয়ের সাথেই বাজে কিছু ঘটবে। ওর ভাবনাগুলো ওর মাকে বলেছিল, এটাও বলেছিল তুরার জীবনে জড়াবে না নিজেকে। মেরি চৌধুরী ছেলের কথা শুনে বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে গিয়েছিলেন। এই যুগে এসেও তার ছেলে এমন কুসংস্কার বিশ্বাস করছে দেখে ভীষণ অবাক হয়ে গিয়েছিলেন। এটা মাত্র একটা দুর্ঘটনা ছিল, তোরার জীবনে নিজেকে জড়ানোর জন্য এমন কিছু ঘটেনি। নির্বাণ কোনোভাবেই মায়ের কথা বিশ্বাস করতে রাজি না। ওর দৃঢ় বিশ্বাস ওর জন্যই তোরার এমন হয়েছে। এতদিন তো কিছু হলো না, গতকালই কেন হলো? তুর্য যখন বলেছিল তোরাকে ওর কাছে বিয়ে দেবে, তখনই নির্বাণ মনে মনে সিদ্ধান্ত নিয়েছিল তোরাকে এখনই বিয়ে করে বাড়ি ফিরবে। আর ঠিক তখনই তোরার অ্যাক্সিডেন্ট হয়। এর মানে কি তাহলে? নির্বাণ ওর জীবনে নিজেকে জড়াতে বলেই এমনটা হয়েছে। মেরি চৌধুরী ছেলেকে বুঝিয়ে অনেক কিছু বলেন, নিজের মতো করে হাজারটা যুক্তি উপস্থাপন করেন। ইন্টারনেট ঘেটে ঘেটে বিভিন্ন
হুজুরদের বয়ান শোনান। এই চিন্তাধারা কুসংস্কার ব্যতীত কিছুই না। নির্বাণ যদি এখন তুরাকে বিয়ে না করে পিছিয়ে যায় তাহলে তুরার জীবন আরও কঠিন হয়ে উঠবে। আর ভিরান তুরাকে ছাড়া কিভাবে থাকবে? নির্বাণ নিজেও তো তোরাকে ভালোবেসে ফেলেছে। নির্বাণের একটা ভুল সিদ্ধান্ত সবকিছু এলোমেলো করে দেবে। তুরার পরিবারের সবাইও ভাববে তুরা এখন স্বাভাবিক নেই বলে নির্বাণ পিছিয়ে যাচ্ছে। নির্বাণের মাথা কাজ করছিল না। মন আর যুক্তির লড়াইয়ে একেবারে পাগলের মতো অবস্থা হয়ে গিয়েছিল। সবকিছু ঠিক হতে গিয়েও এলোমেলো হয়ে গেছে। সবশেষে নির্বাণ নিজের সিদ্ধান্ত চেঞ্জ করে আবার যত যাই হয়ে যাক তোরাকেই বিয়ে করবে। যা হওয়ার হবে আল্লাহ ভরসা। নির্বাণ তোরার চোখের পানি মুছিয়ে দিয়ে বলে, কেন কাঁদছো এভাবে? আমার সাথে কেন এমন হলো? ভাগ্যে যা ছিল হয়ে গেছে, কান্না বন্ধ করো এখন। আমি তো এখন আর স্বাভাবিক নেই। আপনি তবুও বিয়ে করবেন? নির্বাণ ওর হাতটা আরেকটু শক্ত করে ধরে বলে, যদি বিয়ের পর অ্যাক্সিডেন্ট হতো? তোরা কিছু না বলে হেঁচকি তুলতে থাকে। তোরা, আমি আছি তো, তোমার জন্য। আমি যেই অবস্থাতেই থাকো না কেন। তোরা কিছুই বলতে পারে না, শুধু কাঁদছে। তোরা স্পষ্ট বুঝতে পারছে নির্বাণের কণ্ঠ, হাতের কোমল স্পর্শ সবকিছুই ওকে শান্ত করার চেষ্টা করছে, ওকে আগলে রাখার আশ্বাস দিচ্ছে। কেন যেন তোরার আরো বেশি কান্না পাচ্ছে। নির্বাণ সোজা হয়ে বসে তোরার চোখে চোখ রেখে বলে, কান্না করবে না একদম। আর পাগলামি তো করবেই না। তুমি আবার হাঁটবে একা একাই। চুপচাপ শুয়ে থাকো, আমি আসছি। ভিরান কোথায়? ওকে পাঠাচ্ছি ভেতরে, কাঁদবে না একদম। তুরার চোখের পানি আবার মুছিয়ে দিয়ে কেবিন থেকে বেরিয়ে আসে। ওকে দেখে সবাই এগিয়ে আসে। নির্বাণ বলে, শান্ত হয়েছে এখন, ওর সামনে কান্নাকাটি করবেন না কেউ। পাপা, তুরার কাছে যাব। হ্যাঁ যাও, তোমার নানুর সাথে। সবাই আবার কেবিনের দিকে এগিয়ে যায়। নির্বাণ পেছন থেকে তুর্যকে ডেকে ওঠে। তুর্য ভেতরে প্রবেশ করতে গিয়েও থেমে যায়, ঘুরে নির্বাণের সামনে এসে দাঁড়ায়। হ্যাঁ বলুন। তুরার বার্থ সার্টিফিকেটে 18 বছর পূর্ণ হয়েছে না? হ্যাঁ, কিন্তু কেন? বিয়ে করব আজকেই। আপনি ফটোকপি নিয়ে আসুন, আমি বাড়ি থেকে আসছি। তুর্য অবাক নির্বাণের কথা শুনে বিস্মিত হয়ে বলে, কি বলছেন এসব? পরি অসুস্থ, সেজন্যই এখন বিয়ে করব। মাগরিবের পর কাজী সাহেব হসপিটালেই আসেন। নির্বাণের কথার সাথে কেউ পেরে ওঠেনি। আজকে বিয়ে করবে মানে আজকেই করবে। তোরা সুস্থ হলে রিসেপশন পার্টি দেবে। ভিরান্ত ভীষণ খুশি। তুরাকে একটু পরপর বলছে, তুরা আজকে তুমি সত্যি সত্যি আমার পাপার কুইন হবে। অনেক মজা হবে, আমরা তিনজন একসাথে ঘুমাবো। আরও কত কথা। ভিরানের কথা শুনে তোরা লজ্জা পাচ্ছে। মুক্তা শিকদার আর মেরি চৌধুরী হাসছেন ওর কথা শুনে। কাজীকে নিয়ে কেবিনে প্রবেশ করেন নওশাদ চৌধুরী। নির্বাণ বাদে বাকি সবাই ক্যাবিনের ভেতরেই রয়েছে। তোরা শোয়া থেকে উঠে বসে আছে। গত রাত থেকে শুয়ে থাকতে থাকতে পিঠ ব্যথা হয়ে গেছে, এখন আর শুয়ে থাকতে পারছে না। রেজিস্ট্রি পেপারে আগেই সবকিছু লিখে নেন কাজী সাহেব। নির্বাণ ক্যাবিনের ডোর ঠেলে ভেতরে প্রবেশ করে। হাতে ছোট একটা প্যাকেটটা মায়ের দিকে বাড়িয়ে দিয়ে বলে, এগুলো তোরাকে পরিয়ে দাও। মেরি চৌধুরী প্যাকেটটা হাতে নিয়ে ভেতর থেকে একটা বক্স বের করেন। বক্সের ভেতর একটা ডায়মন্ডের নাকফুল, স্বর্ণের চেন, একটা রিং। নাকফুল আর চেইনটা মেরি চৌধুরী পরিয়ে দেন, রিংটা রেখে দেন। নির্বাণ পরিয়ে দেবে। ইতিহাসের পাতায় লেখা থাকবে, নির্বাণ চৌধুরী হসপিটালের ক্যাবিনে বসে বিয়ে করেছিল। বউয়ের পরনে ছিল রোগীর পোশাক আর নির্বাণ চৌধুরীর পরনে ছিল সাধারণ টি শার্ট আর ট্রাউজার। গল্প কাজী সাহেব রেজিস্ট্রি করার জন্য পেপারস তোলার সামনে সরি কাজী সাহেব রেজিস্ট্রি করার জন্য পেপারস তোলার সামনে রেখে হাত দিয়ে দেখিয়ে
দিয়ে বলেন, এই জায়গায় তোমার নাম লেখো। তুরা কলম হাতে নিয়ে সকলের দিকে নজর বুলায়। সবাই বলে সই করে দেওয়ার জন্য। তুরা সই করে দেয়। নির্বাণকে সই করতে বললে নির্বাণ নিজেও সই করে দেয়। আইনি আর ধর্মীয় দুইভাবেই বিয়ে কমপ্লিট হয় দুজনের। কয়েকজন নার্স সহ আশেপাশের কেবিন থেকেও কয়েকজন তুরার কেবিনে চলে এসেছে। কেবিনে আর একজন মানুষেরও জায়গা হবে না। হসপিটালে বিয়ের কথা শুনে আগ্রহ নিয়ে দেখতে এসেছে সবাই। কেবিনের বাইরেও অনেকে দাঁড়িয়ে আছে। তুরা তো লজ্জায় শেষ। মানে কি একটা অবস্থা! হসপিটালের বেডে বসে বিয়ে করে নিল। নার্সরা নিজেরাও চলে যায়, সাথে বাইরের সবাইকেও চলে যেতে বলে। কাজী সাহেব নিজেও চলে যান। মেরি চৌধুরী ছেলের হাতে রিংটা গুজে দিয়ে কেবিন থেকে বেরিয়ে যান। ওনার পেছন পেছন বাকি সবাই। ভিরান যেতে না চাইলে তুর্য ওকে দোকানে নিয়ে যাওয়ার লোভ দেখিয়ে বের করে নিয়ে চলে যায়। নির্বাণ তুরার পাশে এসে বসে বেডে। লজ্জায় তুরা মুখ ফিরিয়ে নেয় অন্যদিকে। ওর এখন ভীষণ লজ্জা করছে। ধরবো? তুরা ঘাড় ঘুরিয়ে তাকায়। বলছি, তোমাকে ধরা যাবে নাকি? তুরা নির্বাণের কথার আগামাথা বুঝতে না পেরে কপাল ভুরু কুঁচকে নেয়। ওকে ধরা যাবে না কেন? তখন তো ঠিকই ধরেছিল। এখন ধরতে সমস্যা কোথায়? এখন ধরলে তো কিছু হবে না ওর। কপাল ভ্রু কুঁচকে রেখেই বলে, ধরুন। নির্বাণ তুরার প্লাস্টার করা বাম হাতটা ধরে। অনামিকা আঙুলে রিংটা পরিয়ে দেয়। ঘাড় ঘুরিয়ে তোরার মুখের দিকে তাকায়। আজ থেকে তুমি আমার জীবনের এক অংশ। সবসময় সব রকম পরিস্থিতিতে তোমাকে আগলে রাখা আমার দায়িত্ব। আমার এই দেহে যতদিন জান আছে আমি তোমাকে আগলে রাখবো। তোরা কিছু না বলে তাকিয়ে থাকে নির্বাণের মুখের দিকে। চোখে চোখ পড়ে একে অপরের। আজ সব বাধা অতিক্রম করে দুজন এক হয়ে গেছে। আর কেউ আলাদা করতে পারবে না ওদের। দুজনের মাঝে শুধু নীরবতা, আর সেই নীরবতার ভেতর অদ্ভুত এক প্রশান্তি। নির্বাণ হাত তুলে এক হাতে আলতো করে জড়িয়ে ধরে তোরাকে। তোরার মাথা ঠেকায় নিজের বুকে। এখানটাই তোমার জায়গা। যখন ভয় পাবে এখানে এসে লুকাবে, আমি আগলে নেব। এই কথা বলে নির্বাণ। নির্বাণ তুরার মুখের দিকে তাকিয়ে বলে, আরও বসে থাকবে নাকি শুয়ে থাকবে? তুরা দৃষ্টি নত করে নিচু স্বরে বলে, শুয়ে থাকবো। নির্বাণ তুরাকে ছেড়ে উঠে দাঁড়ায়, ধরে আস্তে করে শুইয়ে দেয়। তুরা ঘাড় ঘুরিয়ে নির্বাণের মুখের দিকে তাকায়। আবার নির্বাণ ঝুঁকে পড়ে তুরার মুখের কাছে, ওষ্ঠ ছোঁয়ায় ললাটে। তুরা চোখ জোড়া বন্ধ করে নেয়, শরীর ঝাঁকি দিয়ে ওঠে। নির্বাণ সোজা হয়ে দাঁড়ায়। আবার ডোর ঠেলে ভেতরে প্রবেশ করে ভিরান। দোকানে গিয়ে চিপস আর আইসক্রিম খেয়ে ফিরে এসেছে। নির্বাণ ছেলেকে তুলে বেডে বসায় তুরার পাশে। ভিরান তুরার মুখের দিকে তাকিয়ে বাবার মুখের দিকে তাকায়। খুশিতে গদগদ হয়ে বলে, পাপা, তোরা তোমার কুইন হয়ে গেছে। ভিরানের কথা শুনে তোরা আবার লজ্জা পেয়ে মুখ ঘুরিয়ে নেয়। নির্বাণ বলে, হ্যাঁ, তোরা এখন আমার কুইন। তুমি এখন থেকে তোরাকে নাম ধরে ডাকবে না। তাহলে কি বলে ডাকবো? মা, না হয় আম্মু বলে ডাকবে। মা? তুরা ঘাড় ঘুরিয়ে আবার তাকায় দুজনের দিকে। নির্বাণ ওর দিকেই তাকিয়ে আছে। নির্বাণ তুরার দিকে দৃষ্টি রেখেই বলে, তোমার ইচ্ছা। তুরা আম্মা। তুরার মনে পড়ে এর আগেও একদিন ভিরান ওকে তুরা আম্মা বলে ডেকেছিল। নির্বাণ ছেলের মুখের দিকে তাকিয়ে বলে, তুরা আম্মা, এটা আবার কেমন ডাক? পাপার কুইন। নির্বাণ কপাল ভ্রু কুঁচকে নেয়। তুরা বলে, ভিরানের যা ইচ্ছা হয় ডাকুক। ভিরান, চলো, বাসায় যাব এখন। তুরাও যাবে আমাদের সাথে? আবার তুরা, সরি, তুরা এখন অসুস্থ, একটু সুস্থ হলে তারপর বাড়িতে নিয়ে যাব। আম্মু সুস্থ হলে তারপর
পর আম্মুর সাথে বাসায় যাব আমি। এখানে কোথায় থাকবে তুমি? তুরার পাশে হাত দিয়ে দেখিয়ে দেয়। নির্বাণ বলে, এখানে তোমার শোয়া নিষেধ। কেন? এটা ছোট বেড, দুজনের ভালোভাবে হবে না। তুমি ঘুমের ঘোরে লাথি টাথি দিয়ে তোমার আম্মু কষ্ট পাবে। আম্মুকে ছাড়া ঘুমাবো না আমি। বিরান জেদ করবে না, দেখতেই পাচ্ছ তোমার আম্মু অসুস্থ, সুস্থ হোক তারপর একসাথে ঘুমাবে। আমরা তিনজন একসাথে ঘুমাবো। হ্যাঁ, তুমি তোমার লম্বা হাত দিয়ে আমাদের দুজনকে জড়িয়ে ধরবে। নির্বাণ নিজের হাত লম্বা করে, ওর হাত লম্বা। তোরা মুচকি মুচকি হাসছে। ভিরান উত্তরের আশায় বাবার মুখের দিকে তাকিয়ে আছে। নির্বাণ দুজনের মুখের দিকে তাকিয়ে নিজেও মুচকি হেসে বলে, হ্যাঁ পাপা, আমি কিন্তু মাঝখানে ঘুমাবো। আচ্ছা এখন চলো আমরা বাড়িতে যাই। না আমি যাব না, আমি ওই বেডে ঘুমাবো। ওখানে তোমার নানু ঘুমাবে। আমরা এখন যাব, আবার সকালে চলে আসব। তোরাকে আমাদের সাথে নিয়ে চলো। হতাশ ভঙ্গিতে ছেলের মুখের পানে তাকিয়ে থাকে নির্বাণ। ওকে তুমি ওকে বোঝাও আমি বাহির থেকে আসছি। তোরা মাথা নাড়ায়। নির্বাণ বেরিয়ে যায় ক্যাবিন থেকে। তোরা, আমি তোমাকে ছেড়ে যাব না। তোমাকে ছাড়া ভালো লাগে না আমার। তোমাকে ছেড়ে থাকতে কষ্ট হয় খুব। এখানে থাকতে তোমার কষ্ট হবে। আর 2 দিন 3 দিন বোধহয় হসপিটালে থাকতে হবে, তারপর বাড়িতে ফিরে যাব। এই 2-3 দিন তোমার পাপার সাথে একটু কষ্ট করে থাকো, আদর দাও। মলিন স্বরে বলে, মুখ এগিয়ে নেয় তুরার মুখের কাছে। তুরা ভিরানের সারা মুখে চুমু খায়, ডান হাত দিয়ে মাথায় আলতোভাবে হাত বুলিয়ে দেয়। মুক্তা শিকদার আর মেরি চৌধুরী ক্যাবিনের ভেতর প্রবেশ করেন। নির্বাণ আর তুর্য নিচে নেমে গেছে। নওশাদ চৌধুরী তুহিন শিকদারের দিকে তাকিয়ে বলেন, বেআইন সাহেব চলুন চা খেয়ে আসি। তুহিন শিকদার হেসে বলেন, স্যার। এমন সম্বোধন শুনে কেমন যেন লাগছে। স্যার আবার কি? আমি অফিসে আপনার বস, অফিসের বাইরে না। বেআই বলে ডাকুন, আমার মুখ দিয়ে আসবে না এই ডাক। কি আশ্চর্য কথা, বেআইকে বেআই ডাকবেন না, তাতে কিসের সমস্যা? আচ্ছা চলুন চা খেয়ে আসি। বেআইন না ডাকলে যাব না আমি। স্যার। বাকি কথা শেষ করার আগে নওশাদ চৌধুরী বলেন, আবার স্যার? বেআই ডাকতে না পারলে ভাই ডাকুন। আচ্ছা ভাই চলুন। দুজন হেসে একসাথে পা বাড়ায় সিঁড়ির দিকে। আজকে তোরাকে হসপিটাল থেকে রিলিজ করে দেবে। সব কিছু গোছগাছ শেষ। তোরাকে তৈরি করে দিয়েছেন মুক্তা শিকদার। নওশাদ চৌধুরী আর তুহিন শিকদার আজকে হসপিটালে আসতে পারেননি, দুজনেই অফিসে গেছেন। তুর্য গেছে ছাড়পত্র নিয়ে আসার জন্য। ভিরান ওয়াশরুমে যেতে চাইলে মেরি চৌধুরী নিয়ে যান। নির্বাণ শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে বলে, তোরাকে আমাদের বাড়িতে নিয়ে যাব। মুক্তা শিকদার অবাক হয়ে বলেন, কেন? তোরা তো এখনো অসুস্থ, সুস্থ হলে না হয় তোমাদের বাড়িতে যাবে। ভিরান তো তোরাকে ছাড়া থাকবে না। ভিরানকে ছাড়া আমিও থাকতে পারছি না। আর সবচেয়ে ভালো হয় দুজনকেই আমার কাছে নিয়ে যাই। ওখানে গেলে তোরাকে কে দেখবে? তুমি তো সারাদিন অফিসেই থাকবে। আম্মু আছে, মেড আছে, তাছাড়া আপনিও তো যাচ্ছেন আমাদের সাথে। আমি তোমাদের সাথে গেলে তুর্য আর তোমার শ্বশুরকে রেঁধে খাওয়াবে কে? ওনারাও যাবে। তার কোনো দরকার নেই। তোরাকে আমাদের ফ্ল্যাটে নিয়ে যাই। তুমি বরং আমাদের সাথে চলো। তোরা সুস্থ না হওয়া পর্যন্ত ওখানেই থাকবে। আপনারাই আমাদের সাথে চলুন। সব দিক একা সামাল দিতে গিয়ে আপনি হিমশিম খেয়ে যাবেন। তোরার দেখাশোনা, এতগুলো মানুষের রান্না, ভিরানকে দেখা আপনার জন্য কষ্টকর হয়ে যাবে। কিছু হবে না, ওখানে থাকলে তোরার মন ভালো থাকবে। তুমি না হয় একটু কষ্ট করে সব দিক ম্যানেজ করে চলবে। নির্বাণের কোনো কথাই শোনেন না মুক্তা শিকদার। যতই মেয়ের শ্বশুরবাড়ি হোক না কেন, এখনই এইভাবে ফুল ফ্যামিলি নিয়ে মেয়ের শ্বশুরবাড়িতে গিয়ে থাকবেন? উনি একা হলেও তুর্য আর তুহিন শিকদারের খাওয়া দাওয়ার কষ্ট হয়ে যাবে। শেষ পর্যন্ত তোরাদের ফ্ল্যাটেই আসতে হয়। তোরাও নিজের বাড়িতেই আসতে চাইছিল বারবার। নির্বাণ না পেরে শ্বশুর বাড়িতেই ফিরে এসেছে। তোরাকে কোলে তুলে তোরার রুমে নিয়ে আসে নির্বাণ।
তুর্য ব্যাগ দুটো তোরার রুমে দিয়ে চেঞ্জ করতে নিজের রুমে যায়। মুক্তার শিকদার রান্না করার জন্য দ্রুত চেঞ্জ করতে যান। মেরি চৌধুরী সোফায় বসেন। নির্বাণ ছেলেকে চেঞ্জ করিয়ে দেয়। এখন ওর কাপড় চোপড় আনার জন্য বাড়িতে যেতে হবে। আমি বাড়িতে যাচ্ছি। ভিরানকে তোমার পাশে লাফালাফি করতে দিও না, ব্যথা দেবে। ভিরান চুপচাপ বসে থাকো, তোমার আম্মুকে ব্যথা দিও না। আচ্ছা তুমি দ্রুত চলে এসো। আচ্ছা আসছি, আদর দিয়ে যাও। নির্বাণ ছেলেকে আদর করে। ভিরান তুরাকে দেখিয়ে দিয়ে বলে আম্মুকেও আদর দাও। নির্বাণ তুরার দিকে তাকায়। তুরা লজ্জা পেয়ে ওড়না দিয়ে মুখ ঢেকে ফেলে। নির্বাণ পরে মহা ঝামেলায়। এখন ছেলের সামনে বউকে আদর করবে নাকি? পাপা কি হলো, তুরাকে আদর দাও। পরে দেব। না না এখনই দেবে। আদর দিয়ে তারপর যাও। তুরা ব্যথা পেয়েছে তো। আবার তুরা ডাকছে। মনে থাকে না পাপা, আম্মুকে আদর করে দাও না প্লিজ। নির্বাণ ঝুঁকে তোরার মুখের ওপর থেকে ওড়না টেনে সরিয়ে নিয়ে টপাটপ বেশ কয়েকটা চুমু খায়। দ্রুত পায়ে ডোরের দিকে এগিয়ে যেতে যেতে বলে চুপচাপ থাকো, আসছি আমি। পাপা আম্মুর কাছ থেকে তো আদর নিলে না। ভিরান চুপ করো, সবাই শুনবে তো। শুনলে কি হবে? রাতের খাবার খেয়ে ভিরান কে কোলে নিয়ে তোরার রুমে প্রবেশ করে নির্বাণ। যদিও নির্বাণ এখনই তোরার সাথে থাকতে চাইছিল না, কিন্তু ভিরান তুরা আর বাবাকে ছাড়া ঘুমাবে না। ড্রয়িং এই নিয়ে অনেকক্ষণ কান্নাকাটি করেছে। রাতের খাবার আর মেডিসিন খেয়ে 8টার পরপর তুরা ঘুমিয়ে গেছে। নির্বাণ ছেলেকে ফ্রেশ করিয়ে এনে বেডে শুইয়ে দিয়ে নিজেও ফ্রেশ হয়ে আসে। ডোর নক করে বেডে উঠে শুয়ে পড়ল। নির্বাণ আর তুরার মধ্যে বেশ খানিকটা দূরত্ব বজায় আছে। নির্বাণ ভিরান দুজনের মাঝখানে শুয়ে আছে। বাবাকে কাছে পেলে মাকে পাচ্ছে না, মাকে কাছে পেলে বাবাকে পাচ্ছে না। ভিরান তুরার দিকে চেপে গিয়ে বলে পাপা এদিকে আসো, তোমার লম্বা হাত দিয়ে জড়িয়ে ধরো আমাদের দুজনকে। এখন জড়িয়ে ধরা যাবে না, তোমার আম্মু ব্যথা পাবে, তুমি এদিকে আসো। নাছোড়বান্দা ভিরান শোনে না বাবার কথা। ভিরানের ডাক শুনে তোরার ঘুম ভেঙে যায়। তোরা তাকায়, আম্মু পাপাকে এদিকে আসতে বলো। তোরা ঘুম ঘুম চোখ দুটো টেনে তুলে নির্বাণের দিকে তাকায়। নির্বাণ বেডের ওই পাশ ঘেঁষে শুয়ে আছে, চোখ বন্ধ করে ঘুম জড়ানো গলায় বলে এদিকে আসুন। ভিরান বাবার হাত ধরে টেনে আনার চেষ্টা করে। নির্বাণ এগিয়ে আসে দুজনের কাছে। এভাবে টানাটানি করতে করতে তুরাকে ব্যথা দিয়ে বসবে। কাত হয়ে শুয়ে নিজের লম্বা হাত দিয়ে জড়িয়ে ধরে দুজনকে। দুজনের মাঝখানে শুয়ে চুপ হয়ে যায় ভিরান। আজকে ওর ভীষণ আনন্দ হচ্ছে, বাবা আর মায়ের সাথে ঘুমাবে আজ। নির্বাণ তুরার মুখের দিকে তাকাই। তুরা চোখ বন্ধ করে আছে, ঘুমিয়েও গেছে বোধহয়। আবার নির্বাণের চোখে ঘুম ধরা দিচ্ছে না। ডিম লাইটের মৃদু আলোয় তুরার মুখ দেখতে থাকে। এই তুরার মধ্যে স্পেশাল কিছু একটা আছে, অবশ্যই আছে। স্পেশাল কিছু না থাকলে নির্বাণকে মায়ায় ফেলা এত সহজ ছিল না। নির্বাণ তো দ্বিতীয় নারীর মায়ায় পড়তে চায়নি, ভালোবাসতে চায়নি, নিজের জীবনে জায়গা দিতে চায়নি। এই মায়া আর ভালোবাসা সত্যিই ভয়ঙ্কর। এরা কোনো বাধাই মানতে চায় না। তাই তো নির্বাণ নিজের মনকে আটকে রাখতে পারেনি। ভালোবাসতে না চেয়েও ভালোবেসে ফেলার মতো ভয়ঙ্কর ব্যাপার আর একটাও নেই, সত্যিই নেই। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে।